হরমুজ দখলে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। ওমান সাগরের আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে ওয়াশিংটন। টার্গেট হতে পারে যুদ্ধবিরতির আলোচনায় বাধা দেওয়া নেতারাও। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হলো ইরানি জাহাজ। আইআরজিসির নৌ ইউনিটের কড়া নিরাপত্তায় পৌঁছালো তেহরানের বন্দরে। যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সংগ্রহ করছে এশীয় শোধনাগারগুলো। পণ্য পরিবহনে গুরুত্ব বেড়েছে পানামা খালের। জাহাজ জটের কারণে দ্রুত পার হতে গুনতে হচ্ছে বিপুল অর্থ। কৃত্রিম পা লাগবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির। মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ, লাগতে পারে সার্জারিও। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। দেশের গোপন তথ্য নিয়ে বাজি ধরে আটক হলেন মার্কিন সেনা। নিকোলাস মাদুরোকে আটকের বিষয়ে ধরেছিলেন বাজি, জেতেন $4 লাখেরও বেশি। মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালীতে ইরানের সক্ষমতা ধ্বংস করতে নতুন হামলার পরিকল্পনা তৈরি করছে। এজন্য একাধিক পরিকল্পনা পর্যালোচনা করে দেখছে পেন্টাগন। বিশ্বস্ত সূত্রের বরাতে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন বেশ কয়েকটি হামলার পরিকল্পনা পর্যালোচনা করছে, যার মধ্যে একটি পরিকল্পনায় হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরের আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টিও উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় সেই সম্পদগুলো নষ্ট করা হবে যা ইরানকে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করছে। এর মধ্যে আছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির দ্রুতগতির আক্রমণ নৌকার বহর এবং মাইন পোতার কাজে ব্যবহৃত জাহাজ। বৃহস্পতিবার ট্রাম্প এই পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে কেউ মাইন পাতলে মার্কিন নৌবাহিনী তাদের উপর সরাসরি হামলা করবে। সামরিক কর্মকর্তারা আরেকটি পরিকল্পনাও প্রস্তাব করেছেন। সেটি হলো, যেসব ইরানি সামরিক নেতা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় বাধা দিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের লক্ষ্য করে হামলা চালানো। একই সঙ্গে সিএনএন জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের বাকি সামরিক সক্ষমতার উপর আবার হামলা শুরু করতে পারে। এর মধ্যে আছে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ ঘাঁটি। কয়েকদিন আগে ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর এই প্রতিবেদন উঠে এসেছে। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও জাহাজ জব্দের চেষ্টা উপেক্ষা করে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের পণ্যবাহী একটি জাহাজ। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কবজা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর আগে ইরানে সমুদ্র পথে অবরোধের ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সূত্র থেকে জানা গেছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার গোপন অভিযানে বাজি ধরে প্রায় $4 লাখ লাভ করার অভিযোগে মার্কিন বিশেষ বাহিনীর এক সেনাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ডিসেম্বরের শেষ দিকে পলিমার্কেট নামে একটি প্ল্যাটফর্মে প্রায় $32,000 বাজি ধরেন। তিনি ধারণা করেছিলেন জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতা থেকে সরে যাবেন। তদন্তকারীরা বলছেন, ভ্যান ডাইক ওই গোপন সামরিক অভিযান অপারেশন অ্যাবসোলিউট রিজলভ এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে বাজি ধরার আগেই তার কাছে গোপন তথ্য ছিল। এই তথ্য ব্যবহার করে তিনি 13টি বাজি ধরেন এবং অভিযানের ঠিক কয়েক ঘন্টা আগেও শেষ বাজিটি করেন। এতে তিনি $4 লাখ বেশি লাভ করেন। প্রসিকিউটরদের দাবি, ওই সৈনিক লাভের অর্থ প্রথমে বিদেশি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে পাঠিয়ে পরে অনলাইন ব্রোকারেজে জমা দেন, যাতে উৎস গোপন রাখা যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে গোপন তথ্য চুরি ও অপব্যবহার, জালিয়াতি এবং প্রতারণা সহ মোট 5টি অভিযোগ আনা হয়েছে। এদিকে পলিমার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার পর তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে জানিয়েছে এবং তদন্তে সহযোগিতা করছে।
হরমুজ প্রণালীতে আবারও ইরানের সেনাবাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারতীয় পণ্যবাহী জাহাজ। বুধবার হরমুজে দুটি জাহাজ আটকায় আইআরজিসি। ওই দুই জাহাজের মধ্যে একটি লাইবেরিয়া থেকে খনিজ তেল নিয়ে গুজরাটের দিকে যাচ্ছিল। পথে জাহাজটির ইঞ্জিন বিকল করে দখলে নেয় আইআরজিসি। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, পানামার এমএসসি ফ্রান্সিসকা এবং লাইবেরিয়ার অ্যাপামিনোডেস নামক দুটি জাহাজ আইআরজিসির হেফাজতে রয়েছে। সেগুলো ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সমুদ্রে জাহাজের গতিবিধির উপর নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী লাইবেরিয়ার অ্যাপামিনোডেস জাহাজটি গুজরাটের মুন্দ্রা বন্দরের দিকে যাচ্ছিল। ইরানের নৌবাহিনী জানিয়েছে, ওই জাহাজগুলোর কাছে প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না। এর আগে ওমান থেকে প্রায় 15 নটিক্যাল মাইল উত্তর পূর্বে পণ্যবাহী একটি জাহাজে গুলি চালায় আইআরজিসি। এতে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার কিছুক্ষণ পর অন্য একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার কথা জানায় বার্তা সংস্থা এপি। পরে জানা যায়, ওই দুই জাহাজের মধ্যে একটি ভারতের দিকে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে চলমান 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনার মূল ভিত্তি হল ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়। এছাড়া আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বৈরুত। এর আগে গত 16 এপ্রিল প্রথম দফার আলোচনার পর দুই দেশের মধ্যে 10 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান তার পদ ছাড়ছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বুধবার এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ফেলান তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন। তার স্থলে নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি তথা উপসচিব হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নেবেন। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ফেলানকে আসলে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে ওঠে। অনেকেই এই পদে হাং কাওকে বেশি উপযুক্ত মনে করতেন। সূত্রগুলোর মতে, এক ভিডিওতে সিনেটর মার্ক কেলি সেনাদের অবৈধ নির্দেশ না মানার পরামর্শ দেওয়ার ঘটনায় ফেলান যথেষ্ট কড়া অবস্থান নেননি। এজন্য হেগসেথ তাকে দায়ী করেন। এছাড়া হেগসেথের ডেপুটি স্টিফেন ফিনবার্গের সঙ্গে জাহাজ নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপনা নিয়েও মতবিরোধ ছিল ফেলানের। মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবন্ধের দ্বিতীয় দফা আলোচনার দিকে যখন মুখিয়ে গোটা বিশ্ব, তখন ইরানের অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানি বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া 29টি জাহাজকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার কাছাকাছি এশীয় জলসীমায় থাকা ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার গুলোকে আটক করে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে ডিপসি নামের একটি সুপার ট্যাঙ্কার ছিল, যা আংশিকভাবে অপরিশোধিত তেল বহন করছিল। এছাড়া ছিল 10 লাখ ব্যারেল ধারণ ক্ষমতা সম্পন্ন সেভিন নামের একটি ছোট ট্যাঙ্কার। 20 লাখ ব্যারেল তেলবাহী আরেকটি বড় ট্যাঙ্কার ডোরেনাকেও আটক করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে তাদের নৌ অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 29টি জাহাজকে ফিরে যেতে বা পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। চলমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং সাময়িক শান্তির মধ্যেও নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে না। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। বৃহস্পতিবার তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে মানদণ্ড ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTIA এ তেলের দাম প্রায় 4.06% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $96.73 পৌঁছায়।
একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড অপরিশোধিত তেলের দামও ৩.৬২% বেড়ে $105.63 ওঠে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবুও বাজারে অস্থিরতা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত তেলের দাম এমন ওঠানামা চলতেই থাকবে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে কোনো বাধা তৈরি হলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা সরাসরি দাম বাড়ায়। যুদ্ধবিরতি থাকলেও ভাষার লড়াই যেন থামছেই না, বরং পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সেনাবাহিনী বুধবার সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে তাৎক্ষণিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত হানা হবে। দেশটি বিপ্লবী গার্ড বাহিনী IRGC আরও কঠোর ভাষায় বলেছে, আবার যুদ্ধ শুরু হলে শত্রুর অবশিষ্ট সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ইরানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ও তার সামরিক নেতৃত্ব ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো হলেও তেহরানের উপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও বলেন, ইরান একটি একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত এ অবস্থান বজায় থাকবে। এদিকে এই পরিস্থিতি আপাতত নীরব উত্তেজনা হলেও যে কোনো সময় তা বড় সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা শেষ হয়েছে আগেই, তবে কমেনি রাজনৈতিক উত্তাপ। অন্য দলের অংশগ্রহণ থাকলেও নির্বাচনে মূল লড়াই হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে। এদিকে নির্বাচন ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। ভোটের আগে পশ্চিমবঙ্গের 90 লাখের মতো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাদ পড়াদের মধ্যে রাজ্যটির সংখ্যালঘু ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটার রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এ ধরনের পদক্ষেপের প্রতিবাদ জানালেও কাজ হয়নি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জিততে নানা কারসাজি করছে বিজেপি। নরেন্দ্র মোদী ও অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচারে সক্রিয় রয়েছেন। ভোটকে কেন্দ্র করে রাজ্যের সামরিক বাহিনী, সাঁজোয়া যানসহ প্রায় 2.5 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনকে বিজেপির কৌশল হিসেবে দেখছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের নির্বাচনে দিল্লি থেকে বিপুল সংখ্যক বাহিনী এনে মোতায়েন করা হয়েছে, যা মূলত বিজেপির স্বার্থে করা হচ্ছে। তিনি ভোটারদের সতর্ক থাকতে বলেছেন, যাতে কোনো ধরনের জাল ভোট বা অনিয়ম না হয়। এদিকে মাঠ পর্যায়ে এরই মধ্যে কিছু সহিংসতার খবর এসেছে। বিশেষ করে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এই দফায় প্রায় 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে যেমন তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতা আছেন, তেমনি কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটার প্রায় 3,60,00,000। পরবর্তী ধাপের ভোট হবে আগামী 29 এপ্রিল এবং ফল ঘোষণা হবে 4 মে।